হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য ফাইনালি নিয়ে চলে এসেছি 2025 টিভিএস রনিন 225 মিড মডেল। তাহলে থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব। কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্স নয়, মিড মডেল এখানে এখন কোম্পানি ডুয়াল চ্যানেল এবিএস নিয়ে এসছে, আরও অনেক কিছু কোম্পানি এখানে অ্যাড করেছে, সেগুলোর ব্যাপারে আপনাদেরকে বলবো। ডুয়াল চ্যানেলের জন্য চালানোর সময় এখানে ব্রেকিংয়ে কী ইফেক্ট হচ্ছে সেটা আপনাদের পর্যন্ত পৌঁছে দেবো। তার সাথে ফিচার স্পেসিফিকেশন, প্রাইস মাইলেজের ব্যাপারটাও কথা বলবো, সো দ্যাট ভিডিওর এন্ড পর্যন্ত জন্য আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে এই বাইকটাকে যদি এর টাফেস্ট কম্পিটিটর রয়্যাল এনফিল্ডের হান্টার 350-র সাথেও যদি কম্পেয়ার করা হয়, এই বাইকটা কেনা স্পেশালি টিভিএস রনিন 225 এর মিড মডেলটা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রাহুল টিভিএস কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে নিতে পারি। ওয়েস্ট বেঙ্গলে কৃষ্ণনগর বাসাবাসী এরিয়াতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে টিভিএসের প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক বন্ধুগণ। তবে রিভিউটা শুরু করা যাক উইথ ওয়াক অ্যারাউন্ড। আর প্রতিটা ভিডিওর মতন আপনাদেরকে আমি কিটা দেখিয়ে দিই। টি লোগোর সাথে অনেক যথেষ্ট ভারী একটা কি মানে এখানে পাচ্ছেন, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন ওই যেরকম আগে ওয়েভ কি পেতাম রনিনে, কিন্তু এখনও সেম পাচ্ছি। এবার দেখুন চেঞ্জ এখানে হয়নি, চেঞ্জ 5 থেকে 6টা মোটামুটি 7টা বড় চেঞ্জ হয়েছে, সেটা আপনাদের বলবো। কিন্তু তার আগে বলি, এখানে কিন্তু কালারটা আপনারা দুটো নতুন দেখতে পাবেন মিড মডেলে। এই যে কালারটা আপনাদের জন্য নিয়ে এসেছি, কোম্পানিটাকে চারকোল অ্যাম্বার কালার বলছে, আর এর বাদে আপনি এখানে গ্লেশিয়ার সিলভার কালার পাবেন, ঠিক আছে। এবার 360 ভিউ আপনাদের দেখাচ্ছি, কিন্তু তার আগে বলে দিই এখানে মেন চেঞ্জ কী হয়েছে। আগে মিড মডেলে আমরা সিঙ্গেল চ্যানেল এবিএস পেতাম, জাস্ট ফ্রন্ট ব্রেকে আমরা এবিএস পেতাম, কিন্তু এখন কিন্তু আমরা এখানে মিড মডেলেও কিন্তু এই যে এবিএসের এই যে রিং, এটা কিন্তু আমরা এখানে পাচ্ছি, ঠিক আছে। আর তার বাদে যদি আপনি দেখেন চেঞ্জ, আমি আপনাদের জন্য অলরেডি কিন্তু বেস মডেলের যে আপডেটেড ভার্জন ছিল ওটার ভিডিও নিয়ে এসেছিলাম, মোটামুটি ওই চেঞ্জেসগুলো এখানেও আপনি দেখতে পাচ্ছেন। যেরকম ধরুন এই যে সিট, এখানে হালকা একটু কমপ্লেন ছিল, কোম্পানি চেষ্টা করেছে এখানে ওই কমপ্লেনগুলোকে এলিমিনেট করার জন্য। আর সাথে দেখতে পাচ্ছেন এখানে এই যে স্টিচগুলো কোম্পানি দিয়েছে, এই যে শেপটা কোম্পানি এখানে দিয়েছে। তার বাদে এখানে খুব একটা যে সিট লেন্থ লম্বা হয়েছে সেটা নয়, কিন্তু হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে এটা বলতে পারেন খুবই বেসিক লুকিং একটা এখানে গ্র্যাব হ্যান্ডেল এসছে, কিন্তু যথেষ্ট ভালো গ্র্যাব হ্যান্ডেলটা, ঠিক আছে। আর তার বাদে এখানেও দেখতে পারেন এই যে মাডগার্ড, এটাকেও কোম্পানি রিডিজাইন করেছে, হালকা একটু ছোটো করে দিয়েছে। তারপরে এখন বলতে পারেন যে বেস মডেলের মতন সেম এখানেও আপনাদের এই বলতে পারেন যে টায়ার হাগার এটা কোম্পানি অ্যাড করেছে, আর কোয়ালিটি দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো, ঠিক আছে। আর এরপরে আগে যেরকম আমরা ওই চেন কভার পেতাম এক সাইডে, এখন কিন্তু চেন কভারটা নেই, কোম্পানিটাকে কমপ্লিটলি বলতে পারেন যে ওপেন চেন সিস্টেম করে দিয়েছে। তো এইগুলো মেন কিছুটা চেঞ্জ যেটা আপনারা এখানে পাবেন। কিন্তু তার বাদে যদি দেখেন এখানে কিন্তু প্রাইসটাও একটা চেঞ্জ, ঠিক আছে। বিকজ আগে যদি আমি আপনাদের স্পেশালি ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগর হিসাবে বলি, মোটামুটি 1,89,000 পর্যন্ত এর অন রোড প্রাইস ছিল, এখন মোটামুটি 3,000 টাকা বেড়েছে। এবার প্রাইসটা কি সেটা আপনাদের বলবো, কিন্তু তার আগে আপনাদের বলে দিই যে এখানে আমরা জিনিস কী কী পাচ্ছি। আর সব থেকে প্রথমে যেহেতু কালারটা নতুন, একবার 360 ভিউ আপনাদের কালারটার আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ফ্রন্টে যদি দেখেন এখানে ব্ল্যাক কালার রাখার চেষ্টা করা হয়েছে, কিন্তু লুকটাকে এনহ্যান্স করার জন্য এখানে ইউএসডিটাকে গোল্ডেন করা হয়েছে। তারপরে ট্যাঙ্ক যদি দেখেন এখানে ব্ল্যাক কালারের আছে, সিলভার কালারের আছে, তার মধ্যে এখানে এই অরেঞ্জ বা হোয়াইট কালার এখানে একটা স্ট্রিপ আনা হয়েছে। আর তারপরে এখানে টিভিএসের বলতে পারেন যে এই ঘোড়াটা এখানে 3D যে লোগো সেটা এখানে আনা হয়েছে। আর তারপরে এখানে রনিন বা এই সেম বলতে পারেন অরেঞ্জ হোয়াইট কালারের স্টিকারটা এখানেও আসছে। রনিনটা 3Dতে হলে আরও ভালো হতো, আর এখানেও কিন্তু সিলভার কালারের ব্যাকগ্রাউন্ড পাচ্ছেন। আর রিয়ারে যদি দেখেন সেম যেরকম আপনি ট্যাঙ্কে দেখতে পাচ্ছেন এখানেও জিনিসটা ক্যারি হচ্ছে। আর তারপর যেরকম আপনি এখন রাইটে দেখেছেন, লেফটে মোটামুটি জিনিসপত্র আপনি সেম দেখতে পাবেন, ঠিক আছে। যেরকম ধরুন এক্সস্টটাকেও এখানে ব্ল্যাকে রাখা হয়েছে। আর এবার আমি আপনাদেরকে বলি যে জিনিস আমরা এখানে কী কী পাচ্ছি। আগের মতন সেম, যদি এখন আমি কিটাকে এখানে অন করি, এই যে আপনি দেখতে পাবেন এই যে টি শেপের এখানে যে ডিআরএল সেটা জ্বলে উঠছে। তারপরে যদি আপনাদের বলি, আমি কিন্তু এখানে এই যে হ্যাজার্ড ল্যাম্পের সেটআপটা আগের মতন এখনও পাচ্ছি, যেখানে অ্যারো শেপের বলতে পারেন যে এই এলইডি ভিঙ্কার্সগুলো আসছে। আর তারপরে যদি আমি এখানে ইগনিশনটাকে এখানে অন করি, তাহলে আমি এখানে অল এলইডি হেডল্যাম্পের সেটআপটাকে অপারেট করতে পারবো। তার জন্য হাই বিম, লো বিম, পাসওয়ার্ডের সুইচ এখানে পাচ্ছি। এই যে হাই বিম, লো বিম আর পাসওয়ার্ডটাকে আমি কিন্তু এরকম করে এখানে অপারেট করতে পারছি। এবার এটাকে এখানে অফ করে দিই। আর তারপরে নিচে যদি দেখেন এখানে কিন্তু নাম্বার প্লেট লাগানোর জায়গা আছে। আর তারপরে এখানে কিন্তু সুন্দর আমি কিন্তু একটা তাগড়া এখানে বলতে পারেন যে মাডগার্ড পাচ্ছি। আর তারপর আগের মতন সেম এখনও কিন্তু আমরা 41mm এই যে ইউএসডি ফোক এটা পাচ্ছি। সেম বলতে পারেন ওই আগের মতন হালকা একটু ডুয়াল পারপাস টায়ার, যাতে অফরোডটাও একটু চাইলে যেন করা যায়। 110/70 সেকশনের টায়ার আগের মতন এখনও পাচ্ছি, সেম উইথ দিস 17 ইঞ্চেস অফ ডায়মন্ড কাট অ্যালয়, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর। আর তারপরে যদি আপনাদের আমি সেফটি ব্যাপারটা বলি, ডুয়াল চ্যানেল এসছে অলরেডি আপনাদের বলেছি, কিন্তু তার সাথে যদি দেখেন এখানে 300mm এর বড় একটা ডিস্ক এসছে উইথ দিস নর্মাল ক্যালিপার, ঠিক আছে। আর তারপরে
ইঞ্জিনটার ব্যাপারে বলবো, কিন্তু তার আগে দেখুন যথেষ্ট একটা সুন্দর আপনি কিন্তু এখানে একটা ক্র্যাশ গার্ড পাচ্ছেন। আর তারপরে এখানে ইঞ্জিনের ব্যাপারটা যদি আপনাদের বলি, এখানে 225.9 সিসি সিঙ্গেল সিলিন্ডার এসওএইচসি 4 ভ্যালভ অয়েল কুল ফিলিটেড ইঞ্জিন আপনি এখানে পাচ্ছেন। আর অয়েল কুলিংয়ের জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে সেটআপটা এখানে রাখা হয়েছে। দেখুন টিভিএসের 3D লোগো এখানে আসছে, কিন্তু একটা কথা বলি, পাওয়ার ফিগারে কিন্তু কোনো চেঞ্জ হয়নি, সেম আগের মতন 20.4 PS পাওয়ার অ্যান্ড 19.93 নিউটন টর্ক আপনি এখানে পাচ্ছেন উইথ স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ। এবার স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচটাকে আগে আমি টেস্ট করে আপনাদের দেখাবো। এবার এটাকে যদি হান্টার 350-র সাথে কম্পেয়ার করেন রয়্যাল এনফিল্ডের, মোটামুটি পাওয়ারটা খুব বেশি ডিফারেন্স পাবে না, কিন্তু টর্ক ওখানে কিন্তু এর থেকে অনেকটাই বেশি আছে। সো এটা ব্যাপারে আগে চালাতে হবে, মানে যখন আমরা চালাবো তখন ব্যাপারটা আরও বেটারভাবে বোঝার চেষ্টা করবো যে এখানে পারফরমেন্সে কী ডিফারেন্স। কিন্তু হ্যাঁ, হান্টার 350-তে কিন্তু স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ নিয়ে যেটা আপনি এখানে পাচ্ছেন, ঠিক আছে। সো এটা ব্যাপারে আগে চালানোর টাইমে বেটারভাবে বোঝার চেষ্টা করবো। আর তারপরে দেখুন এখানে কিন্তু যদি আপনি এই ফুটরেস্ট বা যদি ব্রেক লিভারের কোয়ালিটি দেখেন যথেষ্ট ভালো। এখানে যদি মাফলার কাভারটা দেখেন এটাও মেটালিক। আর এবার যখন আমি এক্সস্টের ব্যাপারটা বলছি, চলুন তবে আপনাদেরকে আমি যে এক্সস্ট সাউন্ড সেটাও আমি আপনাদেরকে একবার শুনিয়ে দিই। শুনে নিয়েছেন আপনারা এক্সস্টটা, আপনাদের কীরকম লেগেছে প্লিজ নিচে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আগের মতন সেম এখনও আপনারা এই যে এখানে এই বলতে পারেন স্লিক লুকিং একটা এলইডি টেল ল্যাম্প পাচ্ছেন, আর তার সাথে ফ্রন্টের মতন সেম বলতে পারেন এখানে এই যে এলইডি উইঙ্কার্সগুলো আপনারা পাচ্ছেন। নাম্বার প্লেট লাগানোর জায়গা এখানে দেখতে পাচ্ছেন 3টে রিফ্লেক্টর পাবেন, আর তার সাথে ওপরে কিন্তু একটা এলইডি জ্বলছে নাম্বার প্লেটটাকে ইলুমিনেট করার জন্য। আর তারপরে সেম বলতে পারেন ডুয়াল পারপাস টায়ার রিয়ারেও আছে, কিন্তু 130/70 সেকশনের আছে আগের মতন উইথ 17 ইঞ্চেস অফ ডায়মন্ড কাট অ্যালয় হুইল। 240 mm ডিস্ক আপনারা পাবেন উইথ দিস অ্যাডজাস্টেবল মোনোশক সাসপেনশন। আর লেফট সাইডে যদি আসেন, অলরেডি বলেছি এখানে এখন ওপেন সিস্টেম হয়েছে, তার সাথে আপনি এখানে হালকাটের সারি গার্ড পাচ্ছেন, মেন স্ট্যান্ড আছে, সাইড স্ট্যান্ড আছে, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সারও আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন। 1 ডাউন 4 আপ 5 স্পিড এখানে আপনারা গিয়ার বক্স পাচ্ছেন, স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ। আর তারপরে সিটটা যদি দেখেন, দেখুন কুশনিংয়ের ব্যাপারটা আগে বলবো, কিন্তু সিট হাইট আগের মতনই আছে 795 mm। সো হাইট যদি 5 পর্যন্ত হয়ে থাকে আপনি এটাকে ম্যানেজ করতে পারবেন। আর যদি এখানে বলতে পারেন এখানে ট্যাঙ্ক দেখেন 14 লিটারের ট্যাঙ্ক, E20 স্টিকারিং আছে, তার মানে আপনি এখানে ইঞ্জিনটাকে ফ্লেক্স ফুয়েল দিয়ে রান করাতে পারবেন। মাইলেজ মোটামুটি এখানে 35 থেকে 40 পর্যন্ত আপনারা এক্সপেক্ট করতে পারেন। আর তারপর যদি আপনাদেরকে আমি এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বলি 181 mm, বলতে পারেন বেস্ট ইন দ্য সেগমেন্ট। আর তারপরে যদি ওয়েট দেখেন 160 কিলোগ্রাম পর্যন্ত আপনারা পেয়ে যাবেন। আর তারপরে এখানে হ্যান্ডেল বার আর মিটার কনসোলটা বলি, দেখুন হ্যান্ডেল বার যথেষ্ট চড়া, এটা ব্যাপারে চালানোটা আমি বলবো আপনাদেরকে, কিন্তু পাস লাইটের সুইচ, হাই বিম লো বিম, টার্ন সিগন্যাল, হর্নটাও যথেষ্ট ভালো। আর তারপর এখানে আপনি এই যে কিল সুইচ, তারপরে এখানে দুটো মোড আছে, আরবান আর রেন মোড, ওটাকে আপনি এখানে মোড বাটন দিয়ে চেঞ্জ করতে পারবেন। দেখুন এখানে অ্যাক্সিলারেশনে খুব একটা তফাৎ হবে না, কিন্তু বলতে পারেন যে এবিএস ক্যালিব্রেশন এখানে একটু তফাৎ হবে, ঠিক আছে। আর তারপরে যদি দেখেন এখানে হ্যাজার্ড ল্যাম্পটা অন অফ করা সুইচ, আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করা সুইচ, এক্সস্ট সাউন্ডটা অলরেডি আপনাদেরকে শুনিয়েছি। এরপরে আগে যেরকম মিড মডেলে ব্লুটুথ ছিল না, এখনও কিন্তু এখানে ব্লুটুথ নেই, কিন্তু অন করলেই এখানে পুরো একটা এখানে সোয়াইপ নেবে, ঠিক আছে। তারপরে দেখুন এখানে ট্যাকোমিটার বা আরপিএম বলতে পারেন, বা এখানে স্পিডোমিটার, গিয়ার পজিশন সেন্সার, টাইম, ওডোমিটার, কোন মোডে আছেন, বা এখানে যদি মোড বাটনটা ইউজ করেন তাহলে এই যে ওডোমিটার পরে ডিস্টেন্স টু এমটি, আর এখানে ট্রিপ বিটা দেখিয়ে দেবে। সেট করতে গেলে এখানে সেটের এই বাটনটা আপনাদেরকে প্রেস করতে হবে, এখানে কিন্তু ব্লুটুথটা নেই। আর এরপরে যদি আপনি এখানে মিরার দেখেন, দেখতে তো যথেষ্ট ভালো। এবার রিয়ার ভিউ কীরকম দিচ্ছে আগে চালানোর টাইমে বলবো, কিন্তু হ্যাঁ রাইডে যাওয়ার আগে প্রাইসটা আপনাদের বলে দিই। এখন যদি দেখেন ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগর হিসাবে যদি আপনাদেরকে বলি 1,92,705 রুপিস পর্যন্ত, মানে 3 থেকে 4 হাজার টাকা বলতে পারেন যে আগের থেকে কিন্তু এখন এটার প্রাইস বেড়ে গেছে। চলুন তো এবার রাইডে যাওয়া যাক, অ্যান্ড দেন দেখি যে রাইড এক্সপিরিয়েন্স কীরকম হতে পারে বাইকটার সাথে। প্রথমে তবে এবার এখানে রাইড রিভিউটা শুরু করা যাক। আর সবথেকে প্রথমে সিটের ব্যাপারটা বলবো, বিকজ সিটটা এখানে চেঞ্জ হয়েছে। দেখুন সিট হাইট তো মোটামুটি সেমই আছে 795 mm পর্যন্ত, কিন্তু হ্যাঁ সিটটা যদি দেখেন কুশনিংয়ের এমন খুব একটা তফাৎ হয়নি, ঠিক আছে, যেরকম আগে ছিল, বাস ডিজাইনটা একটু চেঞ্জ হয়েছে। দেখুন ইজ কোয়াইট কমফোর্টেবল, নট ভেরি সফট, নট ভেরি হার্ড। আর দেখুন ফ্রন্ট ফিটেড ফুট পেগ, আর আমার হাইট ক্লোজ টু 6, আর পা দেখুন পুরোপুরি নিচে যাচ্ছে আর বেন্ড হচ্ছে। সো আপনার হাইট 5 পর্যন্ত হলেও আপনার খুব একটা প্রবলেম হবে না। এবার দেখুন হ্যান্ডেল বারটা যথেষ্ট চওড়া কিন্তু, ঠিক আছে, আর আপনি অলমোস্ট আপরাইট বসছেন। সো ওই লং রাইডের জন্য একটা প্রেফারেবল বলতে পারেন রাইডার পজিশন। এবার দেখুন সিটের যে মানে স্পেসটা না, সেটা দেখুন আপনার ওয়েট যদি ওই 60-70 হয়ে থাকে না, দুজন যদি এখানে বসেন খুব একটা অসুবিধা হবে না, কিন্তু তার উপরে যদি হেলদি হয়ে থাকেন আপনি, তাহলে পেছনে যে বসবে তার একটু মানে আনকমফোর্টেবল হতে পারে, ঠিক আছে, বিকজ খুব বেশি যে লম্বা সিট সেটা কিন্তু নয়, ঠিক আছে। আর চলুন এবার তবে যে রাইড রিভিউটা সেটা স্টার্ট করা যাক। আর এখানে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, এই যে টর্ক যে ব্যাপারটা না, এটা কিন্তু আপনি ডেফিনেটলি আগে যতটা ভালো পাচ্ছিলেন এখনও কিন্তু মোটামুটি আপনারা সেরকমই পাচ্ছেন। আপনার খুব একটা এখানে
চেঞ্জ বা ওই জিনিসটা কিন্তু ফিল হচ্ছে না, ঠিক আছে। আর একটা ব্যাপার দেখুন, এই যে ব্যাপারটা, ও মাই গড, কর্নারিং ওয়ান অফ দ্য মানে বলতে পারেন যে বেস্ট থিং ইন দিস বাইক, ঠিক আছে। ইউএসডি যে ব্যাপারটা না, আর এই মনোশক ওভারঅল এই যে ফিলটা যথেষ্ট ভালো আপনাকে কর্নারিং এক্সপিরিয়েন্স দিচ্ছে, ঠিক আছে। আর এবার দেখুন আপনি এখানে কিন্তু এই যে ক্লাচ যেটা পাচ্ছেন, এটা কিন্তু স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ। আমি বলবো না তার জন্য যে খুব একটা সফট, কিন্তু হ্যাঁ ইজ অন দ্য সফটের সাইড, খুব বেশি হার্ড নয়। আর তারপরে গিয়ার শিফটিং যদি দেখেন, এখানে কিন্তু মাখনের মতন জাস্ট একটা হালকা এফোর্ট দিতে হচ্ছে আর আপনি গিয়ার শিফট হয়ে যাচ্ছে, কোনো প্রবলেমই হচ্ছে না। এবার যেহেতু আমি ক্লাচ ব্যাপারে বলছি, গিয়ার ব্যাপারে বলছি, আর তবে স্লিপার ক্লাচও আছে এখানে, চলুন তবে স্লিপার ক্লাচটাকে টেস্ট করা যাক। মোটামুটি এটাকে 60-70 পর্যন্ত নিয়ে যাবো আগে, ঠিক আছে, তারপরে টপ গিয়ার পর্যন্ত নিয়ে যাই। আর তারপরে দেখুন এবার আমি গিয়ার ডাউন করবো, ক্লাচ ছেড়ে দেবো। এই যে 4-এ চলে আসলাম, এই যে গিয়ার ডাউন করলাম, আবার 3-এ চলে এসেছি, আবার গিয়ার ডাউন করলাম, ক্লাচ ছেড়ে দিলাম। দেখুন আরপিএম তো রেস করেছে এখানে ডেফিনেটলি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে আমি হাই স্পিডে গিয়েও বারবার আমি যে গিয়ার ডাউন করে ক্লাচ ছেড়ে দিচ্ছি, যদি সিপ্লাসিস ক্লাচ না হতো তাহলে কিন্তু রিয়ার টায়ার স্লিপ করে যেত। এখানে কিন্তু সেটা হচ্ছে না, তার মানে বলতে পারেন রিয়ার এখানে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ কিন্তু খুব ভালো মতন এখানে কাজ করছে, ঠিক আছে। সো এটা একটা সেফটি বলতে পারেন আপনাদের জন্য, মানে যদি আপনি এরকম হাইওয়েতে থাকেন, হাই স্পিডের থেকে এখানে মানে স্পিডটাকে কম করার জন্য, ইঞ্জিন ব্রেকিং করার জন্য, এই জিনিসটা কিন্তু ডেফিনেটলি আপনি কিন্তু রয়্যাল এনফিল্ড হান্টার 350-তে পাচ্ছেন না, ঠিক আছে। এবার চলুন এবার আমরা এখানে ক্লাচ গিয়ারের ব্যাপারে কথা বলছি, তাহলে এর যে অ্যাক্সেলারেশনটা সেটাও কমপ্লিট করি, তারপরে এর যে পারফরমেন্স সেটার ব্যাপারে আমরা কথা বলবো। অলরেডি হ্যাভ কেপ্ট ইট অন ফার্স্ট গিয়ার, উইল স্টার্ট উইথ 3 হর্নস। $60 cross, time for 100, let's see. 90 crossed, 100 also crossed. বন্ধুগণ দেখুন একটা কথা তো বলবো, 85-90 পরে কিন্তু ওই ভাইব্রেশনটা কিন্তু কিক ইন করছে, কিন্তু খুব বেশি হবে না, মানে কমফোর্টেবল কুলিং স্পিড যদি দেখেন 90 থেকে 100 পর্যন্ত বলবো, ঠিক আছে। আর দেখুন স্টেবিলিটির আপনার কিন্তু এখানে কোনো প্রবলেম নেই, আর স্ট্রেট লাইন স্টেবিলিটিও ভালো। ইঞ্জিন হিটিংয়ের ইস্যু খুব একটা হবে না, যদি হয়েও থাকে 1-2 সার্ভিসের পরে সেটাও আর হবে না, কিন্তু মাইলেজ মোটামুটি 35 থেকে 40 পর্যন্ত পেয়ে যাবেন। আর তারপর দেখুন যদি রয়্যাল এনফিল্ড হান্টার 50-র সাথে কম্পেয়ার করেন, ইনিশিয়াল স্পিডে দুটোর মধ্যে খুব একটা তফাৎ হবে না, কিন্তু যখন টপ এন্ডে যাবেন, টপ স্পিডে যাবেন, তখন হান্টার দেখুন ওর ইঞ্জিন ক্যাপাসিটি বড়, ওর টর্ক বেশি, সো ওখানে আপনি একটু বেটার টপ স্পিড পাবেন এই বাইকটার থেকে। কিন্তু হ্যাঁ যদি আপনি এখানে লং রাইডে একটা কমফোর্টেবল সিটিং পজিশন চান, তখন কিন্তু এই বাইকটা কিন্তু আপনার একটা খেয়ালে আসছে, তখন কিন্তু আবার হান্টার আপনাকে খুব একটা কমফোর্টেবল রাইড দেবে না যদি লং রাইডে বেরোতে চান তাহলে। আর একটা ব্যাপার দেখুন, এখন যদি আমি এখানে ধরুন যদি ট্রাফিক থাকে, আমি যদি এটাকে সেকেন্ড গিয়ারে নামিয়ে দিই, তারপরে এখানে দেখুন যদি আমি ক্লাচ থ্রটল ছেড়েও দিই না, তাও দেখুন এটা আপনি একটা ছোট্ট একটা স্পিডে আপনি এটাকে কন্টিনিউ করবে। এই যে দেখুন, এই যে এখানে এটাকে 9-10 এই যে একটা স্পিড, এই স্পিডে কিন্তু এটা নিজেকে কন্টিনিউ করছে। ইনফ্যাক্ট যদি আমি এটাকে একটুখানি ধরুন 4th গিয়ারে দিয়েও যদি ছেড়ে দিই, তাহলে দেখুন স্পিডটা এবার ইনক্রিজ হয়, মোটামুটি 19-20 পর্যন্ত যাবে এটা, ঠিক আছে। এই দেখুন 4th গিয়ারে মোটামুটি 22-23 কিলোমিটার পর্যন্ত এখানে এটা নিচ্ছে, আমি কিন্তু থ্রটল এখানে ধরে নিই। সো যদি আপনি ট্রাফিকে থাকেন আর এই রকম যদি আপনার দরকার হয়ে থাকে, ঠিক আছে, মানে গিয়ারে দিয়ে ছেড়ে দিলেন, আপনি গাড়িটা এগোচ্ছে, তাহলে যেহেতু আপনি ক্লাচ থ্রটল গিয়ার খুব বেশি ইউজ করছেন না, মাইলেজটাও আপনার এখানে সেভ হচ্ছে, ঠিক আছে, আর আপনি মানে কমফোর্টেবলি যেতেও পারছেন। এবার এটা ব্যাপারে আপনাদের কী বক্তব্য নিচে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন। আর বন্ধুগণ তবে এর যে ব্রেকিং সেটার ব্যাপারে কথা বলবো, আমরা প্রথমে ফ্রন্টটাকে চেক করব, মোটামুটি 70-তে নিয়ে গিয়ে এই যে ওহো 70 পর্যন্ত তো যায়নি, কিন্তু 60-65-এর মধ্যেও যদি আপনি এখানে ব্রেকিংটা করেন না, দেখুন আমি একটা জিনিস আপনাদের বলি, এই যে ব্রেক লিভারটা এটা কিন্তু ইজ অন দ্য মিড সাইড। এবার দেখুন বাইকটাকে কিন্তু ওই ক্রুজ করার জন্য, সিটি রাইড, হালকা ফুলকা অফ রাইড, সবার জন্য একটা মিক্সচার তৈরি করা হয়েছে। সো ওখানে ধরুন এরকম যদি আপনি লং রাইডে বেরিয়ে থাকেন, যদি আপনি হাইওয়েতে থাকেন, তাহলে কী হবে, যদি আপনি হাই স্পিডে থাকেন 80-90-তে, পট করে যদি ব্রেক করেন আর ব্রেকটা যদি পট করে আপনাকে দাঁড় করিয়ে দেয়, ওই ফিলিংটা খুব ইরিটেটিং, ঠিক আছে, আপনার তো ভয় লাগবে। কিন্তু এখানে সেরকম নয়, যেহেতু এটা মিড সাইডে আছে, আপনি যতটা টানছেন ব্রেকটাকে ততটাই আপনাকে এখানে রেসপন্স দিচ্ছে। সো আমি বলবো দেখুন ফ্রন্টে যে 300 mm-এর ব্রেক ডিসটা আছে, আপনাকে যথেষ্ট ভালো কিন্তু ব্রেক রেসপন্স দিচ্ছে, আপনার কিন্তু কোনো অসুবিধা নেই। আর এবার ভিডিওর যেটা মেন অ্যাট্রাকশন, ঠিক আছে, এর যে রিয়ার এবিএস সেটাকে চেক করবো। রিয়ার এখানে বলতে পারেন ব্রেকে গিয়ে, আর মোটামুটি এই যে 70-এ গিয়ে এই যে ব্রেকটা কিন্তু প্রেস করে দিয়েছি 70-এ, ঠিক আছে। আর আমি কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারছি, দেখুন এখন এখানে মোটামুটি 20-30-এ আছে, এখন ব্রেকটা কিন্তু যথেষ্ট সফট, কিন্তু যে আমি 60-এর ওপরে গিয়ে ব্রেক মারার চেষ্টা করছি না, ওখানে কিন্তু এবিএসটা একদম শুরুর থেকেই আসছে, মানে রিয়ার এবিএসটা অ্যাকচুয়ালি কিন্তু শুরুর থেকে আসছে। এবার আমি জানি না মানে এটা এই বাইকটার জন্য স্পেশালি মানে কোনো প্রবলেম বা এরকম কিন্তু
কিন্তু হ্যাঁ এটা বলবো যে মানে এবিএস কিন্তু একদম আপনি 60-70 উপরে চলে যাচ্ছেন, আপনি যেই ব্রেকটাতে রিয়ার ব্রেকে পা রাখছেন তখনই কিন্তু এবিএসটা আপনি বুঝতে পারছেন, ঠিক আছে। আর দেখুন ওই প্রোগ্রেসিভ নেচারেরই পা রাখলে হালকা স্পিড কাট ডাউন হচ্ছে সেটাই, কিন্তু এবার রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে আমরা একসাথে প্রেস করে দেখবো, একটু নিয়ে যাবো মোটামুটি এটাকে স্পিডে 70-এর ওপরেই যাওয়ার চেষ্টা করবো, অ্যান্ড দেন রিয়ার উইথ ফ্রন্ট ব্রেক, এই যে এইটা দেখুন ওভারঅল ব্রেক আমি বলবো যে আমরা কিন্তু এখানে যথেষ্ট ভালো পাচ্ছি, এটাতে কিন্তু আপনাদের কোনো অসুবিধা হওয়ার কোনো কথা নয়, ঠিক আছে। আর এবার দেখুন সাসপেনশনের ব্যাপারটা যদি বলি, মানে হাই স্পিড হোক, টপ স্পিড হোক, কর্নারিং হোক, যথেষ্ট ভালো আপনাকে রেসপন্স দেবে। আর তার জন্য বলতে পারেন সাসপেনশন ফ্রন্ট হোক বা রিয়ার ওই মিড থেকে বলতে পারেন স্টিফের মধ্যে সেট করা আছে, খুব বেশি যে স্টিফ সেটা বলবো না, বিকজ যদি অফ রোডে যান খুব বেশি স্টিফ হলেও আমার প্রবলেম হয়। তো হাই স্পিড, টপ স্পিড, কর্নারিংয়ে যথেষ্ট ভালো, ইনফ্যাক্ট এরকম স্ট্রেট লাইন স্টেবিলিটিও ভালো। এবার বলতে পারেন যে অফ রোডের পারফরমেন্সটা চলুন ওটাও আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখুন বন্ধুগণ, সোজা কথা হচ্ছে যদি আপনি অফ রোডেও যান, আমি যেটা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে যে দেখুন অলরেডি বলেছি যে মিড থেকে স্টিফের ভেতরে এটাকে রাখা হয়েছে। সো আপনি দেখুন এবার যদি প্রচুর গাড্ডাতে যান তাহলে তো ব্যাপারটা আলাদা, কিন্তু ছোটো মোটো যদি গাড্ডা হয় বা যদি একটা ওই হয় না ওই স্টোন পড়ে থাকে ওই রকম রাস্তার উপর দিয়ে যদি যান, ঝটকা এরকম নয় যে খুব আপনার খুব বেশি ফিল হবে, কিন্তু ফিল হবে, মানে বলতে পারেন অনেকটা যে ঝটকা না সেটা কিন্তু সাসপেনশন অ্যাবজর্ব করছে, ঠিক আছে। আর দেখুন মোটামুটি এবার ওভারঅল ফিল যদি বলি, এরকম যদি করি বাইকটার সাথে মোটামুটি 160 কিলোগ্রাম ওয়েট, সেটা কিন্তু আমি এখানে খুব একটা যে বুঝতে পারছি তা কিন্তু নয়, ঠিক আছে। সো দেখুন তারপরে এখানে রিয়ার ভিউ মিরারটা যথেষ্ট ভালো, রিয়ার ভিউ দিচ্ছে, স্পিডো, ওডো, ট্যাকো, গিয়ার পজিশন, সেন্সার সবই পাচ্ছি। এবার ব্লুটুথ যদি পেতে হয় তাহলে আপনাকে আরও 15-16 হাজার টাকা খরচা করতে হবে টপ মডেলে যাওয়ার জন্য, ঠিক আছে। আর তারপরে দেখুন এখানে আপনি বসছেন যে সিটটা খুব বেশি যে স্পেস সেটা না, কিন্তু ঠিকঠাক, যদি আপনি খুব বেশি হেলদি না হন দুজন বসতে পারছেন, আপরাইট বসছেন, হ্যান্ডেল বারটা যথেষ্ট চড়া। সো আমি বলবো দেখুন হালকা ফুলকা অফ রোডে তো যেতেই পারেন, সিটি রাইড তো আপনি করবেনই, কিন্তু যদি আপনি এরকম লং রাইডেও বেরোন না, আমার মনে হয় আপনি একটা কমফোর্টেবল রাইড পাবেন, ঠিক আছে। আর মোটামুটি বলে দিয়েছি এবিএসটা, রিয়ার এবিএস ভালো মতনই কাজ করছে, কোনো খুব একটা অসুবিধা আপনার হচ্ছে না, কিন্তু বেশি এখানে ইন্ট্রুশনটা আপনি বুঝতে পারছেন সেটাও আপনাদেরকে বলেছি। এবার দেখুন এই বাইকটাতে যথেষ্ট কী কী আছে না আছে কথা বলা হয়ে গেছে, চলুন তবে যাওয়া যাক এর কনক্লুশন, অ্যান্ড দেন দেখি যে এই বাইকটাকে যদি কেনা হয় স্পেশালি কম্পিটিশনের এগেনস্টে, যেরকম রয়্যাল এনফিল্ডের হান্টার 350, এই বাইকটা তাহলে কেনা আপনাদের জন্য কতটা ভালো হতে পারে। বন্ধুগণ তবে এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক যে এই বাইকটা কেনা কতটা ঠিক হবে। দেখুন প্রাইস অলরেডি বলেছি, অ্যাপ্রক্সিমেটলি 1,93,000 পর্যন্ত প্রাইস আপনাকে পে করতে হচ্ছে। আর যদি রয়্যাল এনফিল্ড দেখেন বেস মডেল 1,78,000 উইথ স্পোক হুইল, যেটা খুব বেশি বিক্রি হয় না, কিন্তু বিক্রি হয় দুটো মডেল, মিড মডেল বা টপ মডেল। মিড আর টপের মধ্যে এমন কিছু তফাৎ নেই কালারের বাদে, মিড মডেলটা 2 লাখ টাকা পর্যন্ত আর টপ মডেলটা আপনি 2,05,000 টাকা পর্যন্ত পাবেন। এবার শুধু যদি মিড মডেলটাকে এর সাথে কম্পেয়ার করেন তাহলে মোটামুটি আপনি কিন্তু এখানে 7,000 টাকা কম পে করছেন। প্রাইসটা আপনাদেরকে বলে দিলাম। দেখুন রয়্যাল এনফিল্ড হান্টার 50 স্পেশালি যদি ব্যাপারটা বলা হয়, রয়্যাল এনফিল্ড যদি স্পেশালি ধরা হয়, দেখুন একটা ইমোশন হিসেবে কাজ করে, মানে লঞ্জিভিটি ভালো, ঠিক আছে, দেখতে একটা রয়্যাল ফিল আছে, ডুগডুগ আওয়াজ, তারপরে রিসেল ভ্যালু ভালো। ইনফ্যাক্ট হান্টার 50 যদি দেখেন টপ স্পিডটাও কিন্তু ওখানে আপনি বেটার পাবেন, কিন্তু ওখানে যদি আপনি দেখেন ওটা কিন্তু স্পেশালি মানে সিটি রাইডের জন্য ঠিক আছে, লং রাইডের জন্য কিন্তু আবার খুব বেশি প্রেফারেবল নয়। এই জায়গাটাতে যদি আপনি এই বাইকটাতে এখানে আসেন তাহলে আমি দেখুন প্রথমেই বলে দিই হাই স্পিডে গেলে কিন্তু হান্টার জিতবে, কিন্তু যদি আপনি একটা কমফোর্টেবল রাইড চান, আপনি চান যে লং রাইডেও বেরোবেন, ঠিক আছে, সিটি রাইডের সাথে, তখন কিন্তু এই বাইকটা কাজে আসবে বিকজ অফ দ্য আপরাইট রাইডার পজিশন, যথেষ্ট কমফোর্টেবল রাইড আছে। তারপরে হাই স্পিডে গিয়ে সেফটিটাও ভালো, যদি ব্রেক করার জন্য যদি আপনি মানে ইঞ্জিন ব্রেকিং স্পেশালি যদি আপনি হাই স্পিডে গিয়ে এগ্রেসিভ ডাউনশিফট করে যদি আপনি ক্লাচগুলো ছেড়েও দেন তাহলেও কিন্তু আপনার রিয়ার টায়ারটা স্লিপ করছে না। সো বলতে পারেন যে এখানে কিন্তু সেফটিটাও একটু হলেও কিন্তু আপনি হান্টারের 350 থেকে কিন্তু আপনি এখানে বেটার পাচ্ছেন না। তার বাদে এখানে যেহেতু এখন ডুয়াল চ্যানেল এবিএস চলে এসছে, এটা কিন্তু একটা অ্যাডেড অ্যাডভান্টেজ, ঠিক আছে। তো আমি বলবো দেখুন হান্টার 350ও যথেষ্ট ভালো সিটি রাইডের জন্য, টপ স্পিডটাও বেটার, কিন্তু যদি আপনি সিটি রাইডের সাথে যদি আপনি লং রাইডেও বেরোতে চান, কমফোর্টেবল রাইডার পজিশন ফর পিলিয়ন অ্যান্ড ফর দ্য রাইডার বোথ, আমার মনে হয় এই বাইকটা স্পেশালি লং রাইডের জন্য আপনাকে একটা বেটার এক্সপিরিয়েন্স দিতে পারে। এবার দেখুন এই বাইকটাতে কি আছে, কোম্পানি কি অ্যাড করেছে, হান্টারের সাথে কম্প্যারিজনে কোথায় বাইকটা দাঁড়াচ্ছে, ওয়াক অ্যারাউন্ড, রাইড রিভিউ, ডুয়াল চ্যানেল এবিএসের কী এখানে বলতে পারেন যে চেঞ্জ হওয়ার জন্য কী এখানে পার্থক্য দাঁড়িয়ে, সব কিছু আপনাদেরকে বলে দিয়েছি। এবার আপনাদের কি মনে হচ্ছে, এখনও আপনারা হান্টারের সাথে যাবেন নাকি এই ডুয়াল চ্যানেল এবিএস আপডেট হওয়ার পরে এই বাইকটা কিনবেন? নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাতে ভুলবেন না। আর দেখুন আমার তো মনে হয় যে হান্টার মানে হান্টার বাদে যদি আপনি এই বাইকটা মানে রনিন সিরিজে যদি আসেন, ঠিক আছে, এটা কিন্তু মোস্ট ভ্যালু ফর মানি বাইক। এবার আপনাদের কি মনে হচ্ছে, এখনও হান্টার কিনবেন নাকি এই বাইকটা? নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে প্লিজ ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।